Hello and welcome to another video of All Sport ABP. আজকে আমি যেখানে আছি বেসিক্যালি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম লাকাতুরার আউটার স্টেডিয়ামের ঠিক সামনে। কারণটা হচ্ছে রোদটা এসে পড়ছে গায়ে। আমি যখন মেইন স্টেডিয়ামের পাশে যে দাঁড়াচ্ছিলাম, ছাদেও দাঁড়াচ্ছিলাম বা আমার কমেন্ট্রি বক্সের সামনে দাঁড়াচ্ছিলাম, সেখানে আলো পাচ্ছিলাম না। সুতরাং এখানেই চলে আসলাম। এখন বাজে হচ্ছে 9:40, অর্থাৎ আর 3 ঘন্টারও কম সময় বাকি আছে এবারের আল আরাফা ইসলামী ব্যাংক প্রেজেন্টস এনসিএল টি-20 2024-25 পাওয়ার্ড বাই ওয়ালটনের গ্র্যান্ড ফাইনালের। এবং গ্র্যান্ড ফাইনালে কোন দুটো দল উঠেছে এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। একটা দল হচ্ছে রংপুর ডিভিশন এবং অন্য দলটা হচ্ছে ঢাকা মেট্রো। দুটো দল যেভাবে ফাইনালে উঠেছে সেই পথ পরিক্রমায় অবশ্যই বলতে হবে ঢাকা মেট্রো গ্রুপ পর্যায়ে বা রাউন্ড রবিন পর্যায়ে 7 ম্যাচের 7টাতেই জয় পেয়েছিল। অপ্রতিরোধ্য একটা রেকর্ড নিয়ে, আনবিটেন রেকর্ড নিয়ে তারা নকআউট ফেজে গিয়েছে বা প্লে অফ ফেজে গিয়েছে। সেখানে রংপুরের সঙ্গেই তাদের মোকাবেলা করতে হয়েছিল, কারণ রংপুর 7 ম্যাচ থেকে 5টা ম্যাচে জিতে তারা দ্বিতীয় স্থানে ছিল পয়েন্টস টেবিলের। সুতরাং প্রথম যে কোয়ালিফায়ারটা ছিল সেখানে রংপুর ভার্সেস ঢাকা মেট্রোর খেলা হয়েছিল এবং কম স্কোরের একটা খেলায় রংপুর 107 রান চেস করে সেই ম্যাচটা জিতে যায় 4 উইকেট হারিয়ে, ইনফ্যাক্ট 4 উইকেটে, এবং রংপুর সরাসরি ফাইনালে চলে যায়। ঢাকা মেট্রো তাদের প্রথম হারটাই পায় প্লে অফসে এই রংপুরের বিরুদ্ধে এবং তারপর তাদেরকে খুলনার বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হয়। সেখান থেকে ঢাকা মেট্রো উত্তীর্ণ হয়ে ফাইনালে গিয়েছে। সুতরাং শেষমেশ বলতেই হবে এই পুরো টুর্নামেন্টের যারা টপ 2 সাইডস, রাউন্ড রবিন পর্যায়েও যারা একদম টেবিলের টপ 2 সাইডস ছিল, সেই দুটো দলই শেষ পর্যন্ত ফাইনাল খেলছে। এবারে চলে যাওয়া যাক দুটো দলের যে সমীকরণটা রয়েছে বা দুটো দলের স্ট্রাকচারটা যেটা রয়েছে, টিম স্ট্রাকচারটা যেটা রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমে ঢাকা মেট্রোর দলটায় আসি। সেখানে অবশ্যই বেশ কিছু স্টার পারফর্মার্স আছেন যারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস এর দিক থেকেও স্ট্যাটিস্টিক্যালি অনেক উপরের দিকে আছেন। বিশেষ করে নাইম শেখের কথা বলা যেতে পারে, দ্য ক্যাপ্টেন অফ ঢাকা মেট্রো সাইড। তিনি এই টুর্নামেন্ট শুরুর আগেই বলছিলেন ঢাকা মেট্রো ইজ ফেভারিটস টু উইন দিস, এবং তার পেছনে কিছু কারণও তিনি দেখিয়েছিলেন যে তার দলে একাধিক ম্যাচ উইনার্স রয়েছেন। সেই কাজটাই তারা করেছে এই পুরো টুর্নামেন্ট জুড়ে। সব মিলিয়ে 7 জন ভিন্ন প্লেয়ার অফ দ্য ম্যাচ এই ঢাকা মেট্রো দল থেকে কিন্তু হয়েছে এই পুরো ফাইনালে আসার পথে। সুতরাং এক এক দিন এক একজন জ্বলে উঠছেন এবং এক একজন এক্স ফ্যাক্টর হয়ে দলকে জিতিয়ে আসছেন। সেটা কিন্তু ঢাকা মেট্রোর জন্য খুব পজিটিভ একটা দিক ছিল, এবং বিশেষ করে তাদের বোলিং এর ব্যালেন্সটা কিন্তু চমৎকার। বোলিং এর দিক থেকে যদি চিন্তা করি, সেখানে তাদের পেস বোলিং অস্ত্র হিসেবে আবু হায়দার রনি আছেন, শহীদুল আছেন, দুর্দান্ত বল তারা করেছেন, এবং এই দুজন আবার ব্যাটও করতে পারেন, সেটা কিন্তু লোয়ার অর্ডারে খুব হেল্পফুল হয়। তবে ঢাকা মেট্রোর সবচাইতে গুরুত্বপূর্ণ যে অ্যাসপেক্ট আমার কাছে মনে হয়েছে, এই টুর্নামেন্ট যেতে যেতে আমরা দেখলাম সিলেটের উইকেট গুলো একটু করে স্পিন ফ্রেন্ডলি হচ্ছে, একটু করে উইয়ার এন্ড টিয়ার হচ্ছে উইকেটের মধ্যে, এবং সেই সুযোগটা স্পিনাররা নিবেন। দুর্দান্ত দুজন স্পিনার রয়েছেন এবং এই টুর্নামেন্টের সেরা দুজন স্পিনার বললেও ভুল হবে না। একজন হচ্ছেন রাকিবুল হাসান, যিনি বোলারদের মধ্যে অবশ্যই টপ উইকেট টেকারদের তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছেন। মোটামুটি 14টা উইকেট তিনি ইতিমধ্যেই পেয়ে গেছেন ফাইনালে আসার আগ পর্যন্ত। এবং এই বাহাতি স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলারের পাশাপাশি রয়েছেন একজন মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম। আনফরচুনেটলি এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে তার ডেবিউ হয়নি, তবে বেশ কয়েকবার স্কোয়াডে ডাক পেয়েছেন, ইনজুরির কারণে আবার ছিটকে গিয়েছেন। সুতরাং হয়তো সামনে আলিসাল ইসলামকে আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমেও দেখবো। এই দুজন স্টার পারফর্মারকে পেয়ে আসলে ঢাকা মেট্রো তাদের বোলিং অ্যাটাকটাকে আরো অনেক বেশি সমৃদ্ধ করেছে, এবং টুর্নামেন্টের শেষ ভাগটায় এসে মোসাদ্দেক হোসেন সৈকত দলের সঙ্গে যোগ দিয়ে আরো একটা দারুণ অলরাউন্ড অপশন যুক্ত করে দিয়েছেন, কোয়ালিটি অলরাউন্ড অপশন যুক্ত করে দিয়েছেন মোসাদ্দেক সৈকত। এবং দ্বিতীয় কোয়ালিফায়ার যে ম্যাচটা ছিল খুলনার বিরুদ্ধে, সেখানে কিন্তু মোসাদ্দেক সৈকতের দারুণ একটা পারফরমেন্স ছিল ওভারঅল, বল হাতে বিশেষ করে। সুতরাং ভেরি ভেরি ব্যালেন্স বোলিং অ্যাটাক তাদের, স্পিন পেস দুই ডিপার্টমেন্টেই। এবং ব্যাটিং এর দিকে যদি বলে, অবশ্যই টুর্নামেন্টের টপ স্কোরার নাইম শেখ আছেন, এছাড়াও বেশ কিছু ভালো পারফর্মাররা রয়েছেন। এবং এর ভেতর দিয়েও বলতে হবে যে ঢাকা মেট্রো আসলে একটা আলাদা রকম কনফিডেন্স নিয়ে যাচ্ছে। তবে একটাই শুধু ভয়, এই পুরো টুর্নামেন্টে তারা একটা দলের কাছে হেরেছিল এবং সেটা প্লে অফসে হেরেছিল কোয়ালিফায়ার 1-এ, এবং সেটা রংপুরের বিরুদ্ধেই। রংপুরের সঙ্গে তাদের আবারও খেলতে হচ্ছে ফাইনালে এসে। এবারে রংপুরের প্রসঙ্গে আসা যাক। খুব একটা তারকা খচিত দল এটা নয়। আকবর আলী দলের ক্যাপ্টেন, এবং আকবর আলী মূলত দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন, সেটা নিয়ে অনেক প্রশংসা হচ্ছে। তার নিজের ব্যাটিংটা অনেক ইমপ্রুভ করেছে, খুব হাই স্ট্রাইক রেটে তিনি 200-র উপর রান করেছেন এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত। এবং আকবর আলীর পাশাপাশি যদি বলি এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে তানভীর হায়দার, নাইম ইসলাম, আরিফুল হক, তারা কিন্তু বেশ ভালো সাপোর্ট দিয়েছেন এই রংপুর দলটাকে। বিভিন্ন সময়ে খাদের কিনার থেকে, বিপদ থেকে দলকে তুলে এনেছেন ব্যাট হাতে বল হাতে। এবং তাদের যে বোলিং ফায়ার পাওয়ারটা, সেখানেও কিন্তু একটা অন্যরকম মিক্সচার আমরা দেখছি। কারণ এই জায়গাটায় ইয়াংস্টার হিসেবে মুকিদুল মুগ্ধ আছেন, যাকে এখন খুব একটা ইয়াংস্টার বলা যায় না। ডোমেস্টিক সার্কিটে বেশ কয়েক বছর ধরে তিনি খেলছেন, বিপিএল এও রেগুলার পারফর্ম করেন মুকিদুল মুগ্ধ। দারুণ বোলিং করেছেন এই টুর্নামেন্টেও। তবে আলো কেড়েছেন সবচাইতে বেশি আলাউদ্দিন বাবু।
বল হাতেই মূলত তিনি তাণ্ডবটা চালিয়েছেন। 15টা উইকেট এখনো পর্যন্ত এই পুরো টুর্নামেন্টে তিনি পেয়েছেন, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার, এবং সেই সাথে ব্যাট হাতেও দু একটা ভালো ক্যামিও তিনি খেলেছেন। অর্থাৎ বেশ কিছু ইউটিলিটি ক্রিকেটার রয়েছে এই দলটাতে, যারা আসলে দলের শক্তিমত্তাকে বৃদ্ধি করছে, দলের স্ট্রেংথটাকে একটু বাড়িয়ে দিচ্ছে। টপ অফ দ্য অর্ডারে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ভেরি ইমপ্রেসিভ। যেখানে যেখানে পেস বোলিং বান্ধব কোনো উইকেট তিনি পেয়েছেন, সে জায়গায় পেস বোলিংটাও করে গেছেন, আবার ওপেনিং স্লটে ব্যাটিংও করছেন। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে রংপুর একটা ভালো ইয়াং প্লেয়ারকে তারা এক্সপোজার দিতে পেরেছে এই টুর্নামেন্টের মাধ্যমে। সুতরাং ভেরি ব্যালেন্সড ইন দেয়ার ওয়ে, কিন্তু পেস অ্যাটাকটা একটু হেভি। স্পিনারদের মধ্যে আহ, আরিফ ছাড়া বলার মতো তেমন কোনো স্পিনার এই দলটায় নেই সেভাবে। নাইম ইসলামকে আমরা আসলে সেভাবে বোলিং করতে দেখিনি, তানভীর হায়দারকেও সেভাবে বল করতে দেখিনি। সুতরাং মূলত পেসার, মিডিয়াম পেসার নির্ভর একটা দল রংপুর, এবং শুরু থেকেই খুব ইকোনমিক্যাল ডিসিপ্লিন বোলিং করে তারা কিন্তু ম্যাচগুলো জিতে নিয়েছিল রাউন্ড রবিন লেগে, এবং শেষ পর্যন্ত তারা তো সরাসরি প্রথম কোয়ালিফাই খেলেই ফাইনালে গিয়েছে। সুতরাং তাদের কিন্তু একটা প্রপার রেস্ট হয়েছে, আজকের দিনটার জন্য আলাদা রকম পরিকল্পনা তাদের হয়েছে, এবং ডেফিনেটলি ঢাকা মেট্রোর সঙ্গে যেহেতু এর আগে তারা দুবার দেখা করেছিল, তৃতীয়বারের দেখায় আসলে কে জিতবে সেটাই কিন্তু বলে দেবে এই পুরো টুর্নামেন্টের ট্রফিটা কার হাতে উঠছে। আপনাদের কি মনে হয় কোন দলের হাতে ট্রফি উঠতে পারে, ঢাকা মেট্রো নাকি রংপুর ডিভিশন? জানাতে ভুল করবেন না, কমেন্টস করতে ভুল করবেন না ভিডিওতে, এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আছেন অল স্পোর্ট এবিপির সাথে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।